আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অনেকটা ঢিলেঢালা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিন। ঢাকায় সারা দেশের অঞ্চলভিত্তিক 10টি বুথে আপিল গ্রহণ করা হচ্ছে, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। এ সময় আপিলকারীরা অভিযোগ করেন, তুচ্ছ কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের কেউ কেউ আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তবে বুথ পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। মনোনয়ন যাচাই বাছাই শেষে সারা দেশের 2500-এর বেশি মনোনয়নপত্রের মধ্যে 723 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা। অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা আপিলের জন্য সোমবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিনে অনেকটা ঢিলেঢালা সময় কাটে কর্মকর্তাদের। আপিলকারীদের অভিযোগ, নগণ্য কারণে বৈধতা বাতিল করা হয়েছে। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করার পাশাপাশি নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন মনোনয়ন প্রত্যাশীরা। তো মৃত ভোটারের ক্ষেত্রে আমরা যে সিডিতে নিয়েছি, সেই সিডি নির্বাচন কমিশন থেকে আমরা যে টাকা দিয়ে কিনে সিডি, সেখানে মৃত লেখা ছিল না। এখানে আমি আপিল করতে আসছি। আমার একটু পেপারস এটা কম ওইখানে দেওয়া ছিল, এটা গ্যাস সংক্রান্ত ব্যাপার। তা আমি আজকে এটা জমা দিলাম। যারা স্বাক্ষর করেছে তারা তো সঠিক আছে জায়গা মতো, তো সেই জন্য আমার দুইজনকে ওনারা দেখেছে যে তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, মোবাইল নাম্বার নাই। এটা আমাদের জন্য একটা হয়রানিমূলক, কেননা এখন আমাদের অনেক দিন এটা নিয়ে অপেক্ষা করতে হবে। অঞ্চল ভিত্তিক 10টি বুথে চলে আপিল গ্রহণ। বুথ পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার। দাবি করেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের। এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক দিয়ে হাজির হবে, ইনশাল্লাহ আমরা এখন যে আমরা একদম ফেয়ার অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে পারবো। এরপর বুথ পর্যবেক্ষণে আসেন ইসি সচিব। বলেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যাচাই বাছাই চলছে। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। এবং আমরা এখানে এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা কমিশনে শুনানির ব্যবস্থা করব। আমাদের অডিটোরিয়ামে শুনানির ব্যবস্থাটা হবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে নির্বাচন গণতান্ত্রিক পুনরুদ্ধারের পাশাপাশি বিভিন্ন বাহিনীর খোয়া যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বান্দরবানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। পরে তিনি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মত বিনিময় করেন। নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে যে বিতর্কিত নির্বাচনগুলো হয়ে গেছে তাতে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি, প্রতিটি প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশনকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যে বিতর্কিত নির্বাচনগুলো হয়ে গেছে, সেই নির্বাচনের ফলে শুধু নির্বাচন কলঙ্কিত হয় নাই, শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। এবং আমি যদি এক কথায় বলতে চাই যে জুলাই আন্দোলনের অন্যতম ব্যাকগ্রাউন্ড কারণ কি, আমি বলবো যে আমাদের সত্যিকারের গণতন্ত্রের অনুপস্থিতি। সব বাহিনীকে আরও সক্রিয়ভাবে সমন্বয় করে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 19তম বৈঠক শেষে তিনি জানান, নির্বাচন বানচালের যারা চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। নির্বাচনের সময় বাহিনীগুলো যে কোনো স্থানে প্রবেশ করতে পারবে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন
অন্তর্বর্তীকালীন সরকারের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। নির্বাচনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার প্রচারণাকালে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সভায় নির্দেশনা প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রধানের সাক্ষাতের তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রশাসন বিএনপির দিকে ঢলে পড়েছে। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এনসিপির আজাদী যাত্রা কর্মসূচি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময়ে দেখা যেত। নতুন বাংলাদেশে এমন আচরণ বলে দেয় ভবিষ্যতে আরেকটা ফ্যাসিজমের দিকে যাচ্ছি আমরা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। আরও বলেন, প্রশাসন যদি কেবল বিএনপিকে সহযোগিতা করে তবে আর নির্বাচনের দরকার নেই। পরে পদযাত্রা নিয়ে রাজধানীর শাহবাগ, রমনা সহ ঢাকা ৮ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তারা। আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের অন্যতম সারথি, অন্যতম পশ্চাৎপদ করার মতো একটি কাজ করে যাচ্ছে। এবং যারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, যেসব মিডিয়া, যেসব মাফিয়া, যেসব লুটেরা, তাদের সাথে গতকাল দেখলাম জনাব তারেক জিয়া রহমানের হাস্যোজ্জ্বল ছবি। এটি যারা দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছে, তাদের রক্তক্ষরণ করে। তারেক রহমান যখন আসলেন, আমাদের অতি উৎসাহী কিছু বাহিনীর সদস্যরা তাকে প্রটোকল দেওয়ার চেষ্টা করলেন। শুধু তাই নয়, তাদের অফিসে এনএসআইর প্রধান গিয়ে মিটিং করলেন। বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন, এবং যে গণতন্ত্রকামী বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছিল, যে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল, সেই গণতন্ত্র থেকে একটি ফ্যাসিজমের দিকে, একটি ফ্যাসিস্ট কাঠামোর দিকে বাংলাদেশ চলমান হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে দলের নেতৃবৃন্দের আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। বেগম জিয়ার কবরস্থলে দোয়া মোনাজাতে শামিল হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বলেন, নিজের জীবন তুচ্ছ করে খালেদা জিয়া দেশের জন্য মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। অন্যরা যখন ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন বেগম জিয়া ছিলেন আপোষহীন। অপরদিকে দোয়া মোনাজাত শেষে বিএনপি মনোনীত ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ববি হাজ্জাজ জানান, সামনের দিনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদ গড়ে তোলা হবে। আমাদের শোক জানানোর কোনো ভাষা নেই। আমরা শুধু এইটুকু বলতে পারি যে বেগম খালেদা জিয়া এমন একজন নারী ছিলেন যিনি গৃহবধূ থেকে দেশের কোটি কোটি মানুষের আহ্বানে নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। বেগম খালেদা জিয়া সে পুরো বাংলাদেশের আইকন, ২০ কোটি বাংলাদেশির প্রাণের স্পন্দন ছিলেন তিনি। ওনাকে হারিয়ে পুরা দেশ শোকাহত। মানে ওনার জানাজার সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে, আমি তো বলবো বিশ্বের ইতিহাসে, এই ধরনের শোকের সমাগম আর কখনো হয়েছে বলে আমি জানি না। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বাম দল নিয়ে গঠিত জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। এ সময় ফ্রন্টের সমন্বয়ক বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে পরিকল্পনার কথা বলেছিলেন সেটিকেই সামনে রেখে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। একই সঙ্গে
৭১, ৯০ এবং ২৪-এর অভ্যুত্থানকে ধারণ করে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার কথাও জানিয়েছেন তারেক রহমান। আর মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করার পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে ভূমিকা রাখার সুযোগ দেয়া যাবে না বলেও মত দিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের জোর তাগিদও দিয়েছে এই জোট। বাংলাদেশ এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে একটা নতুন পরিস্থিতি, নতুন একটা সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তার জন্যে যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে, সবাই মিলেই দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে, সেই আশাবাদ উনি ব্যক্ত করলেন। বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মঙ্গলবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সম্প্রচার বন্ধ থাকবে। বিগত কয়েকদিন ধরে ভারতের উগ্রপন্থী দলগুলো মুস্তাফিজকে দলে নেওয়া নিয়ে বিক্ষোভ করায় বিসিসিআই গত শনিবার কলকাতাকে পরামর্শ দেয় মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার। সেদিন বিকেলেই মুস্তাফিজকে সরিয়ে দেয় কলকাতা। এরই জের ধরে উত্তাল হয়েছে দুই দেশের ক্রিকেট আঙ্গন, যার পরিণতি হিসেবে ভারতে বিশ্ব টি-20 খেলতে যেতে আপত্তি জানায় বিসিসি। এই মুহূর্তে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ। পান থেকে চুন খসলে রক্তক্ষয়ী সংঘর্ষ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রাম রূপ নেয় যুদ্ধক্ষেত্রে। প্রাণহানির ঘটনাও ঘটে প্রায়। ব্রাহ্মণবাড়িয়ার এমন ঘটনার খবর প্রায়ই শিরোনাম হয় জাতীয় গণমাধ্যমে। সংঘাতময় এসব এলাকায় এখন বইছে নির্বাচনী হাওয়া। দেশের গুরুত্বপূর্ণ এই অঞ্চলে শান্তি ফিরানো নির্বাচিত জনপ্রতিনিধিদের সামনে অন্যতম চ্যালেঞ্জ। ভোটের সমীকরণে তাই যুক্ত হয়েছে এই জনপদে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর উপায় কি। শিহাবুদ্দিন বিপুকে সাথে নিয়ে সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজিবুর রহমান। তিতাস পারে শান্ত এই জনপদে আছে কৃষি নির্ভরতা আর বাণিজ্যিক গুরুত্ব। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই অঞ্চল ঘিরে তৈরি হয়েছে আমদানি রপ্তানির বিশাল রুট। সহজ সরল এ প্রকৃতি দেখে বোঝার উপায় নেই, শত শত মানুষ দেশীয় অস্ত্রে একে অন্যের প্রতি হামলা চালায় প্রায়শই। মাইকে ঘোষণা দিয়ে দুই গোষ্ঠীর এমন তুমুল রক্তক্ষয়ী লড়াই এ অঞ্চলের মানুষের নিয়মিত অনুষঙ্গ। লাঠিসোঁটা নিয়ে একে অন্যের প্রতি ঝাঁপিয়ে পড়েন যুবক থেকে মধ্যবয়সী, এমনকি বৃদ্ধরাও। নারীরাও প্রায় এসব লড়াইয়ে যুক্ত হন। এসব যুদ্ধের পেছনে লুকিয়ে আছে গোষ্ঠী স্বার্থ। ভয়ের রাজ্যে এবার ভোটের বাতাস বইছে, গুরুত্ব পাচ্ছে সংঘাতবিহীন নির্বাচন। তুচ্ছ বিষয় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ট্যাটা যুদ্ধ হয়, এসব ঘটনা যেন আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলতে না পারে, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। যে কোনোভাবেই হোক নির্বাচনকালীন সময়ে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো রাখতে হবে। এ ব্যাপারে আমরা সার্বিকভাবে আমরা কাজ করছি। নবীনগর বাঞ্ছারামপুর উপজেলার দুটি আসনে মূলত লড়াইয়ের আভাস বিএনপি বিদ্রোহী বনাম জামায়াত জোট। আছেন জোটের প্রার্থীরাও। ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে লড়ছেন জোটের প্রার্থী জুনায়েদ সাকি। আমরা প্রধান গুরুত্ব দিতে চাই আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমার কর্মসংস্থান, খেলাধুলা, আমাদের পরিবেশটাকে তৈরি করা। আমি তো এটা চ্যালেঞ্জ মনে করি না। আমি আশা করি যে সবাই মিলে আমরা আগামী নির্বাচনটা মোকাবেলা করব এবং আমার বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন এবং নবীনগরের আপামর জনসাধারণ ধানের শীষের পক্ষে আছে। জোটের প্রার্থীদের আসন ছাড়লেও বিদ্রোহীদের ঠেকাতে পারেনি বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া 5 ও 6 দুই আসনেই ভোটের সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টায় বিএনপির বিদ্রোহীরা। দলের সিদ্ধান্ত নেবে, আমরা দিন শেষে কখনো দলকে ছাড়ি নাই। দল যদি আমাদেরকে ছেড়ে দেন, আমাদের ঠিকানা দিন শেষে জনাব তারেক রহমান। 2001-এ বাঞ্ছারামপুরকে আমি একটা নিরাপদ আশ্রয় করে গড়ে তুলছিলাম। ওখানে সন্ত্রাস বলতে কিছু ছিল না, মামলা হামলা ছিল না। আমরা একটা সুন্দর একটা শান্তি নিয়ে করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো হবে। দেশের অন্যতম বৃহত্তম জেলায় শান্তিপূর্ণ ভোট চান স্থানীয়রা। দীর্ঘ 17 বছর পর ভোটের সুযোগ কাজে লাগাতে চান তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।
এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সুস্থ প্রাণী সমৃদ্ধ জাতি, এই প্রতিপাদ্যে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আহকাব আন্তর্জাতিক এক্সপো 2026। আগামী 8 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় আয়োজক কর্তৃপক্ষ। বাংলাদেশে প্রাণী স্বাস্থ্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উদ্ভাবন, বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। এবার 14টি দেশের অংশগ্রহণে থাকবে 128টি বিদেশি স্টল ও 65 জন আন্তর্জাতিক প্রদর্শক, পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহ। এছাড়াও এক্সপোতে দেশি বিদেশি কোম্পানির আধুনিক পণ্য ও ভ্যাকসিন প্রদর্শনী সহ থাকবে প্রাণী স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ আলোচনা। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মেলা চলবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.pd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।